দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্ম সংযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত হয়েছে 10টি সমঝোতা স্মারক। এরপর থেকে আলোচনায় সফরে কি পেল বাংলাদেশ, কি দিল ভারতকে। গতকাল সফরের সমালোচনা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন আওয়ামী লীগ সব উজাড় করে দিয়েছে বলেই তারা বিনা ভোটে ক্ষমতায় রয়েছে। পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা, এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। উনি নিজেই বলেছেন না আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, মনে নেই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা বিএনপি নেতারা চুক্তি আর এমওইর মধ্যে মনে পার্থক্যটাই বুঝেন না। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। ভারতবর্ষ আমাদের স্বাধীনতা সংগ্রামে যেভাবে সহায়তা করেছে, তাদের সৈনিকরা যেভাবে জীবন দিয়েছে, আমাদের মানুষদের প্রায় 1 কোটি মানুষকে যেভাবে তারা সেখানে আশ্রয় দিয়েছে, সেটির মাধ্যমে তাদের সাথে যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হয়েছে সেটি অবিচ্ছেদ্য। শুনছিলাম পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্য, তার আগে মির্জা ফখরুলের বক্তব্য। এবং মির্জা ফখরুল পুরোপুরি যে সমঝোতা স্মারক হয়েছে সেটিকে চুক্তি হিসেবে বলেছেন যে এটি তারা গ্রহণ করছেন না। আর পাশাপাশি তার সেই বক্তব্যের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী, যেখানে তিনি চুক্তি এবং সমঝোতা স্মারকের পার্থক্যটাই তারা বোঝেননি, এমন একটি মন্তব্য এসেছে। যদিও আসলে কোন কোন পয়েন্টে তারা একমত নন সেই বিষয়টি হাসান মাহমুদ পরিষ্কার করেননি। শুধুমাত্র এই সমঝোতা স্মারক এবং চুক্তির পার্থক্য নিয়েই তাদের জ্ঞানের যে সীমাবদ্ধতা সেটি নিয়ে সমালোচনা করেছেন। আমরা ভারত থেকে কি পেলাম আর কি দিলাম তা নিয়ে সকল সফরের পরই আলোচনা হয়ে থাকে। সেই আলোচনায় আজও আমরা অংশ নেব এবং আমাদের সাথে আরও যারা থাকবেন, রেজাউল হক সহসভাপতি, জাতীয় প্রেস ক্লাব, আমিনুল ইসলাম ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক, গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এবং আলোচনা শুরু করতে চাই রেজাউনুল হক আপনাকে দিয়ে। আপনি এই সফরের সঙ্গীও ছিলেন প্রধানমন্ত্রীর, এবং আমরা ভারতে থাকাকালীন অবস্থায় যতটুকু না বুঝতে পারা যায়, তার দেশে ফেরার পর তার আবহাওয়াটা আরো ভালো বোঝা যায়। এবং যেটি দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিরোধী দল সহ বেশ কয়েকটি দল বলছে যে বাংলাদেশকে আবারও বিক্রি করে দেওয়া হচ্ছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু আজকে আমরা দেখলাম যে 3 দিন সফর শেষ না হতেই তার 3 দিন পর সীমান্তে আবারও হত্যাকাণ্ডের শিকার হলো বাংলাদেশের একজন। এই যে সীমান্ত হত্যাকাণ্ড, যা নিয়ে আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছি, খুবই সেন্সিটিভ একটি ইস্যু, কেন এটি সমাধান হচ্ছে না? ধন্যবাদ। একাত্তরকে করার জন্য। আপনি ঠিকই বলেছেন, এই সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ এবং বিডিআর, বিজিবি প্রধানরা অ্যানুয়াল মিটিং করেন। সেখানে আমরা সাংবাদিকরা এই বিষয়টি বারবার প্রশ্ন করি এবং প্রতি বছরই একই ধরনের আশ্বাস দেওয়া হয় যে সীমান্তে হত্যা আমরা শূন্যের কোটায় নামিয়ে আনবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাই যে না, সীমান্তে হত্যা বন্ধ হয়নি। ভারতের পক্ষ থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি বা আমাদের তরফ থেকে অনুরোধ করা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সীমান্ত হত্যা বন্ধ হয়। এবং এবারে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একান্ত বৈঠক অথবা প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এই বিষয়টি এসেছে কিনা সেটি আমরা জানি না। কারণ যে সমঝোতা স্মারকগুলোর কথা বলা হয়েছে 10টি, তার মধ্যে এই বিষয়টি নেই। আমি আশা করব যে পরবর্তীকালে ব্রিফিংয়ে অবশ্য পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, এটা নিয়ে কথা। আমি
আশা করব যে সীমান্ত হত্যারও কারো অধিকার নেই তাকে গুলি করে মেরে ফেলা। তার যদি গরু চোরাচালানের অপরাধ করে থাকে সেটার জন্য আইন আছে, তাকে গ্রেপ্তার করে আইনে করা যেতে পারে। একটি গুলিতে কেউ মারা গেলে, সীমান্তে মারা গেলে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের বুকে এসে লাগে এই আঘাতটা। আমি আমি আশা করব যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ সুসম্পর্ক বজায় রয়েছে, এটা দুই দেশের পক্ষ থেকে বলা হয়। আমি আশা করব যে এই সুসম্পর্কের এই সুসম্পর্কের সুবিধা আমরা পেতে চাই এবং সেজন্য সীমান্তে হত্যা বন্ধ হোক, সেটিও আমরা অবশ্যই চাই। না, অবশ্যই আমরাও চাই যে সীমান্তে হত্যা বন্ধ হোক, এবং যেটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সমঝোতা স্মারকে না থাকলেও এই আলোচনা হয়েছে, এবং যতবারই ভারতে যায় তিস্তার পানি এবং সীমান্ত হত্যা, এই দুটো বিষয় কিন্তু আমরা সবসময় সামনে নিয়ে আসি, কিন্তু তারপরও এই ঘটনাটিকে আমরা বারবার সামনে দেখি, এবং এটি কিন্তু একেবারেই খুবই হয়তো বা কালে ভদ্রে কখনো শোনা যায় যে আমাদের সীমানায় এসে তাদের কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ভারতের কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাহলে আমাদেরকে দেওয়া জিরো টলারেন্স প্রতিশ্রুতি অথবা জিরো হত্যাকাণ্ডের যে প্রতিশ্রুতি, সেটি কি তারা মানছেন না, নাকি গা করছেন না, নাকি আমরা আসলে শক্ত অবস্থান নিতে পারছি না? হ্যাঁ, প্রথমত তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করছেন না যে সীমান্তে হত্যা বন্ধ করা হবে। এই যে কমিটমেন্ট প্রতি বছর বিএসএফ এবং বিজিবির প্রধানদের বৈঠকে করা হয়, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করছেন না। এবং অন দ্য আদার হ্যান্ড আমাদের দিক থেকেও শক্ত অবস্থান নেওয়া হয়নি, এটাও বলতে হবে। না হলে কেন একটার পর একটা চলে। আমি মনে করি যে বন্ধুত্ব অবশ্যই থাকবে, কিন্তু বন্ধুত্ব বলতে পারি যে আমরা সীমান্তে আর কোনো হত্যা দেখতে চাই না। এ ব্যাপারে বাংলাদেশের অবস্থানটা আর একটু শক্ত হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। আর একটু শক্ত ভূমিকায় যেতে হবে, কিন্তু এদিকে আমরা বিরোধী দলের অবস্থানও দেখতে পাচ্ছি যে তারা বেশ একটা শক্ত অবস্থান নিয়েছেন, যদিও এটি রাজনৈতিক প্রোপাগান্ডা। সরকারি দল দাবি করতে চায় যে জনগণ আসলে এর সাথে নেই। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে, এবং যেখানে এটিকে একটি পলিটিক্যাল প্রোপাগান্ডা বা ভারত কার্ড হিসেবে যেটি ব্যবহার করা হচ্ছে রাজনীতিতে, সে প্রসঙ্গে কথা বলতে চাই। আমাদের সাথে জোনায়েদ সাকি আছেন, আমিনুল ইসলাম এবং রেজাউনুল হক। জোনায়েদ সাকি, আপনাকে দিয়ে দ্বিতীয় ভাগে আলোচনাটা শুরু করতে চাই। ভালো বলেন আপনি অনেক, এবং আপনার কাছ থেকে একটু বুঝেও নিতে চাই দেশ বিক্রির যে কথা বলা হচ্ছে, এটি আসলে কিভাবে বিক্রি করছি আমরা, এবং এটিকে আবার বিরোধী দল বলছে, সরকারি দল বলছে পলিটিক্যাল প্রোপাগান্ডা। এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সমালোচক সহ যারা দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে সংবাদ সম্মেলন করেছেন, যেমনটা তিনি করে থাকেন, এবং তিনি নিজেই দেশ বিক্রি প্রশ্নে তার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে দেশ বিক্রির ওজনটা কি। আমরা এই প্রধানমন্ত্রীর বক্তব্যের যদি দৃষ্টি আকর্ষণ করি, তিনি কিন্তু দেশ বিক্রির ওজনটা কি এ বিষয়ে আগে বহুবার বলেছেন। নানা সময় তিনি বলেছেন যে দেশটা বিক্রি হয় ক্ষমতায় থাকার গ্যারান্টি মাধ্যমে, এবং ক্ষমতায় থাকার গ্যারান্টি কি বিভিন্ন দেশের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দিলে, সেন্ট মার্টিন লিজ দিয়ে দিলে, কিংবা বাংলাদেশ মিয়ানমারের একটা অংশ জুড়ে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা ইত্যাদির বিষয়ে যদি তিনি সম্মত হন, তাহলে আসলে তার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই। কাজেই তার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে দেশ বিক্রি একটা ওজন তিনি জানেন, এবং সেই ওজনটা হচ্ছে বিনা ভোটে জনগণের সম্মতি ছাড়া জবরদস্তি কায়দায় ডামি ইলেকশন করে ক্ষমতায় থাকা। এবং এটা তারা যে আছেন সেই বিষয়ে স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। একটু মাঝখানে বলি, মানে আগামী 5 বছরের নিশ্চয়তার জন্যই দেশ বিক্রি, নাকি 5 বছরের পরে ভোটের জন্য দেশ বিক্রি? হ্যাঁ, এটা তো ধারাবাহিকতা। এটা আগেও তারা ছিলেন, তারা ধারাবাহিকতায় রাখছেন। যেভাবে ডামি নির্বাচনটা করে তারা ক্ষমতায় আছেন, এবং এই নির্বাচনটা ভারতের সহযোগিতার কারণে তারা করতে পেরেছেন, যেভাবে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ফলে তাদের ক্ষমতায় থাকার বিনিময়টাই এখন আমরা এই দেখতে পাচ্ছি। এবং এই যে বাংলাদেশের সাথে ভারতের সমঝোতা স্মারকগুলো হলো, এখন পররাষ্ট্রমন্ত্রী বললেন চুক্তি আর স্মারকের পার্থক্য নাকি কেউ বিরোধী দল বোঝে না। তো আপনি সমঝোতা স্মারক করেছেন কেন? তার অধীনে চুক্তি করবেন বলেই তো। কাজে কি ধরনের চুক্তি হবে সেটা তো সমঝোতা স্মারকের মানে মধ্যে থেকেই তার গতিমুখটা বোঝা যায়।
কাজে আপনি চুক্তি যদি নাই করেন তাহলে সমঝোতা স্মারকের তো কোনো গুরুত্ব নেই। এই জায়গা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আসলে তারা যে সমস্ত চুক্তি করতে চাইছেন, যেসব বিষয়ে যেগুলো ভারতের ইন্টারেস্ট, বাংলাদেশের কোনো ইন্টারেস্ট আলোচিতই হয়নি। বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে আপনি যদি বলেন, একটু আগে আপনি নিজেই তুলেছেন সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যার বন্ধের প্রশ্নে, বাংলাদেশের দিক থেকে প্রশ্নটাই তোলা হয় না। যা এই আলোচনার মধ্যে কোথায় স্পষ্টভাবে লিখিতভাবে আছে? উনি বললেন যে আমরা মানে লিখিতভাবে না থাকলেও আলোচনা হয়েছে। কোথায় আলোচনা হয়েছে? এই আলোচনা তো আমরা বহুদিন ধরে শুনছি যে লেথাল বুলেট ব্যবহার করা হবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এবং আজকেও মৃত্যুবরণ করেছেন। তো এই যে বাংলাদেশের নাগরিকরা নিহত হচ্ছেন, বাংলাদেশের নাগরিকদের যে জানের দায়িত্ব প্রধানমন্ত্রী, সেটা তিনি ছেড়ে দিয়েছেন। আমরা যদি 10টা এমওইউ এর মধ্যে থাকি, 10টা এমওইউ এর মধ্যে থাকি, সেখানে আপনি বাংলাদেশের ইন্টারেস্টটা যে এমওইউ এর মধ্যে নেই সেটা আমি বলার চেষ্টা করছি, যে সীমান্ত হত্যার প্রশ্নটি বাংলাদেশ নেই। বাংলাদেশ ভারতের বন্ধুত্বের কথা বলা হচ্ছে। ইসরায়েল প্যালেস্টাইনের পরে বাংলাদেশ ভারতের যে এই যে বিশাল কাঁটাতারের বেড়া, আপনি ইউরোপের সাথে প্রধানমন্ত্রীর তুলনা দেন, ইউরোপের কোন দেশের মধ্যে এরকম কাঁটাতারের বেড়া আছে? তা আপনি বন্ধুত্বের সম্পর্ক কাঁটাতারের বেড়া দিয়ে, ফেলানির লাশ ঝুলে থাকার মধ্যে দিয়ে আপনি বন্ধুত্বের সম্পর্কে কথা বলেন, যেখানে বাংলাদেশের মানুষ নিহত হওয়ার প্রশ্নটি আপনি তুলতে পারেন না। তো তারপরে ধরুন তিস্তার পানির প্রসঙ্গ, শুধু তিস্তা না, 54টি অভিন্ন নদী, সেটা প্রধানমন্ত্রী বলেছেন যে অমীমাংসিত ইস্যু আছে, কিন্তু সেই ইস্যু নিয়ে আলোচনাটা কোথায়? যেভাবে এখন বলছেন যে তিস্তা মহাপরিকল্পনায় ভারত অংশ নিবে, তার মধ্যে উনি তিস্তার পানির কার্যত ন্যায্য হিস্যার প্রশ্নটি ছেড়ে দিয়েছেন। আলোচনা চলছিল গজলডোবা বাঁধের পরে তিস্তার যতটুকু পানি পাওয়া যায়। ওইদিকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে আমরাই তো পানি পাই না, সিকিমের আগেই পানি প্রত্যাহার হয়ে যায়। কাজেই আসলে বেসিন বেস যে আলোচনা, পানির যে প্রবাহ সমস্ত নদীর, সেইখানে অববাহিকায় থাকা সকল দেশ পানির ন্যায্য হিসাব কি পাবে এবং নদীর জন্য কি পানি থাকবে, সেই বিষয়ক আলোচনা, তার চুক্তি বাদ দিয়ে। না, আমি একটা জিনিস আমি একটা জিনিস বুঝতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে 10টি বাংলাদেশকে বিক্রি করা হয়েছে এবং আপনি বিক্রির পরিমাপক একক যেটি, সেটিও বলেছেন যে ক্ষমতায় থাকা। তাহলে আমরা যে 10টি এমওইউ করলাম, সেই 10টি এমওইউর কোনটি আসলে বিক্রির খাতায় পড়ে? আমি যেহেতু অনেকক্ষণ আপনার সাথে কথা বলেছি, আমরা একটু আমিনুল ইসলাম আপনার কাছ থেকেও বুঝে নিতে চাই। এই 10টি এমওইউ নিয়ে নানা রকম সমালোচনা রয়েছে। হ্যাঁ, এখানে সীমান্ত হত্যাকাণ্ড, এখানে তিস্তার পানি, এগুলো এমওইউর মধ্যে নেই, কিন্তু আমরা তাদের যে সর্বোচ্চ অবস্থান সেখান থেকে এ ব্যাপারে বক্তব্য শুনেছি। কিন্তু আমার লক্ষ্য হচ্ছে 10 এমওইউ দিয়ে আমরা কোথায় কোথায় বাংলাদেশ বিক্রি করলাম, কি বলবেন আপনি? আমি কিন্তু জনাব জোনায়েদ সাকির বক্তব্যের কারণে আপনার কথাটা স্পষ্ট শুনতে পাইনি, যেহেতু উনিও তখন বলছিল। আমি কি আবার বলবো আপনাকে? যে আমি আবার বলতে, যে এই 10 এমওইউ দিয়ে আমরা দেশ বিক্রি করে দিয়েছি, এই 10 এমওইউর কোনটি কোনটি দিয়ে আপনার কাছে মনে হয় যে আমাদের স্বার্থ বিরোধী? স্বার্থ বিরোধী? জি, শুভেচ্ছা আপনাকে, সম্মানিত দর্শক যারা দেখছেন সবাইকে এবং বিজ্ঞ আলোচকদের। দেখুন, এই যে দেশ বিক্রি এবং এই চুক্তি আমরা মানি না, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বিষয় নয়। বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিলেন যে এই চুক্তি আমরা মানি না। একটু যদি পেছনে ফিরি তাহলে আপনি দেখবেন যে বঙ্গবন্ধু সরকার যখন ইন্ডিয়ার সাথে 25 বছরের চুক্তি করেছিল, চুক্তির 3 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে। এরপরে মির্জা ফখরুলদের দল 21 বছর ক্ষমতায় ছিল, ওই গোষ্ঠীটাই। সেই চুক্তি কি তারা বাতিল করেছিল? এবং একটু আগে আপনি যেটি বললেন যে বিরোধী দল শক্ত অবস্থানে নিয়েছে, দ্যাট ইজ কারেক্ট। শক্ত অবস্থান কেন? ভারত বিরোধিতার ক্ষেত্রে, ভারতের সাথে সমস্যাগুলো জিয়ে রাখার ক্ষেত্রে তারা মিথ্যাচার এবং অপপ্রচার করার জন্য শক্ত অবস্থানে আছে। 10টি এমইউতে কোথায় কোথায় আমাদের দেশ বিরোধী চুক্তি, বিকজ আমরা বলছি যে এই আপনার সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে, যে আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। হ্যাঁ, তো যে 10টি এমইউ সম্পাদিত হয়েছে, সেখানে আমি মনে করি প্রত্যেকটা চুক্তি আলটিমেটলি বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করে। হ্যাঁ, এখানে জোনায়েদ সাকি যে কয়েকটি কথা বলেছেন, এই সমালোচনা থাক, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, সমালোচনা থাকা উচিত। কিন্তু সমালোচনা যদি শুধু অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয়, সেখান থেকে কিন্তু দেশ কিছু পাবে না, মানুষ কিছু পাবে না। আপনি যদি একটু লক্ষ্য করেন, বাংলাদেশ ভারতের সাথে যে বিশাল সীমান্ত, এটা পৃথিবীতে শুধু আমেরিকার কানাডার সাথে সেই সীমান্ত।
এবং এই বাংলাদেশ ভারতের সাথে চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থের যেটুকু আদায় সবটুকু আদায় হয়েছে হয় বঙ্গবন্ধুর আমলে, না হয় তার কন্যার আমলে। আপনি পার্বত্য শান্তি চুক্তি বলেন, হ্যাঁ, অথবা গঙ্গার পানি চুক্তি বলেন। না না Even- আপনাকে একটু থামাচ্ছি আমি। আমরা জি। এবার যে 10টি এমওইউ হয়েছে, আমরা জানি যে এটি একটি ভারত কার্ড। সবসময় যখন বেগম জিয়া গিয়েছিলেন ভারতে, তখনও তিনি ফেরত আসার পর তার সমালোচনা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ যখন গিয়েছে তখনও তার ফেরত আসার পর বিএনপি সমালোচনা করেছে। এটি না, না। সব সময় হয়, ভারত কার্ডকে সব সময় ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এবার যে 10টি এমওইউ হলো, যার মধ্যে রেলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতে, অর্থাৎ বিরোধী দলও ও এই বিরোধী দল তো আসলে জাতীয় পার্টি, তারা একটা সমান্তরাল বক্তব্য দিয়েছে, কিন্তু আমরা বিএনপির অবস্থান দেখতে পাচ্ছি যে তারা বলেছে যে এটি দেশ বিক্রি হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় 10 পয়েন্টের মধ্যে যদি থেকে বলেন আসলে রেলের বিষয়টি কি, খোলাসা করে যদি বলেন? না, বলছি আমি। প্রথমত হচ্ছে কি, আপনি এমন ভাবে প্রশ্ন করলেন না, আমাকে কথা বলার মাঝখানে যখন একটা প্রশ্ন করেন না, তখন পয়েন্টটা না, ছুটে কারণ যায়। আপনি পেছনে চলে যাচ্ছিলেন, আমরা তো বর্তমান সময় থাকতে আমি চাই। বলি, হ্যাঁ। আমি বলি, let me finish। প্রথমত হচ্ছে কি, যদি ওরা যেটা বলছে দেশ বিক্রির চুক্তি, আপনার মনে আছে পার্বত্য শান্তি চুক্তির আগে এই বেগম জিয়াই বলেছিলেন যে যদি পার্বত্য শান্তি চুক্তি হয়, ফেনী থেকে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে যাবে। হয়নি। আর যেটা আপনি মিলালেন যে বেগম জি আসার পর আমরা সমালোচনা করেছি, সেটা আমাদের সমালোচনার প্রয়োজন ছিল না। বেগম জি নিজেই বিমানবন্দরে বলেছিলেন যে গঙ্গা পানি চুক্তির কথা আমি ভুলে গিয়েছিলাম। তো সেখানে তার বিরোধী দলের সমালোচনার দরকার নেই। এবং আমি ক্যাটাগরিক্যালি বলছি, তারা যখন ক্ষমতা ছিল তারা একটা লিস্ট করুক যে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করার ক্ষেত্রে তারা কি কি দায়িত্ব পালন করেছিলেন, একটা এক্সাম্পল দিতে বলেন। আমরা বরঞ্চ প্রত্যেকটি জায়গায় আমরা বলতে পারি যে আমরা যতবারই ভারতের সাথে চুক্তি করেছি প্রত্যেকবারে আমাদের স্বার্থটা এনশিওর হয়েছে। আপনি এখন বলছেন রেল যোগাযোগ। আচ্ছা, রেল যোগাযোগের ক্ষেত্রে আপনার এই যোগাযোগগুলো কিন্তু আগের থেকে ছিল। এখন আপনি বলেন এই আধুনিক বিশ্বে এসে একটা করিডোর মানে ট্রানজিটের মাধ্যমে অথবা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে কোন দেশ দখল করার সুযোগ আছে কিনা? আজকে এখন চলছে অর্থনৈতিক যুদ্ধ। সারা পৃথিবী যারা জয় করতে চাচ্ছে তারা কিন্তু অস্ত্রের যুদ্ধের মাধ্যমে বিশ্ব জয় করতে চাচ্ছে না, তারা দেশ জয় করতে চাচ্ছে অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে। আপনার এই প্রশ্নটাই আমি জুনায়েদ স্যারকে আপনার কাছে রাখতে চাই যে রেল লাইন স্থাপনের মধ্য দিয়ে। আমাকে একটু শেষ করতে দেন। জি, দেখুন, চায়নার সাথে জাপানের অহিনকুল সম্পর্ক, এবং সেদিন জাপান পরাজিত হওয়ার পরে আমেরিকায় কিন্তু জাপান আরেকটা অ্যাটম বোমা বানায়নি, বরঞ্চ আজকে জাপান তাদের অর্থনৈতিক সক্ষমতার মাধ্যমে সারা পৃথিবীর বাজার কন্ট্রোল করে তারা আর্থিক প্রতিশোধ নিচ্ছে। এখন পৃথিবীর সেই জায়গায় আছে। এখন আপনার বোমা মেরে অথবা অ্যাটম বোমা মেরে পৃথিবী জয় করার বা দেশ দখল করার সুযোগ নেই। সুতরাং আমরা যদি মনে করি রেলপথ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের আমাদের ইকোনমি পোস্ট আপ হবে, সেখানে দেশ বিক্রি নয় বরং দেশের স্বার্থই সংরক্ষিত হয়। বিএনপি কোনোদিন কোনো কিছু কার্যকর চুক্তি করতে না পারার অন্তর্জানা থেকে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। একেবারে আপনার বক্তব্য পরিষ্কার জুনায়েদ স্যার, কি রেল যোগাযোগ করে কি আসলে দেশ বিক্রি করা সম্ভব কিনা? আপনাকে আনমিউট করতে হবে। জুনায়েদ স্যার, কি আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনাকে আনমিউট করে নিতে হবে। দেখুন, যে রেল যোগাযোগের কথা বলা হচ্ছে, আমিন ভাই একটু আগে মুখ ফসকে বলে ফেলেছেন করিডোর, সেটাই আসলে সত্য কথা, যেখানে একটা করিডোর দেওয়া হচ্ছে। ট্রানজিট কথাটা বলাটা একটা জনগণকে বিভ্রান্ত করা, কারণ হচ্ছে এখানে কোনো ট্রানজিট হচ্ছে না। আপনি এইখানে বাংলাদেশের সাথে ভারত একটা নিজের এলাকা থেকে আরেক এলাকায় যাবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে। এখন এই রেল যোগাযোগের মধ্যে দিয়ে বাংলাদেশের কি লাভ, সেই প্রশ্নটি তোলা এই কারণেই যায় যে বাংলাদেশ বহুদিন ধরে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল কিংবা ভুটান কিংবা অন্য কোনো দেশে, পুরো সাউথ এশিয়ায় বলেন কিংবা চীনে বলেন, আপনি কি সেই ভারতের ভূমি ব্যবহার করে সেখানে যেতে পারছেন? এর কোনো বিনিময় হয়েছে? তার মানে আপনি যে কানেক্টিভিটির কথা বলছেন, এটা অনেক বড় টার্ম। কানেক্টিভিটি আমরা চাই, কিন্তু কানেক্টিভিটি তো বহুপাক্ষিক। এইখানে আসলে একপাক্ষিক, এবং ভারত তার নিজের সুবিধার জন্য সেইটুকু জায়গা যাবে। এখন প্রশ্ন হচ্ছে ওই রেল যোগাযোগের মধ্য দিয়ে দেশ দখল করা যায় কিনা, নিজের কি কি পরিবহন করবে। ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকা বলেছে সেখানে সামরিক সরঞ্জাম দিয়েও সেখানে পরিবহন হতে পারে।
তাহলে বাংলাদেশ সরকারকে জনগণকে পরিষ্কার করেছে যে এইখানে কি কি যোগাযোগের মধ্যে দিয়ে যাবে? আপনি যদি ভবিষ্যতে ভারত এবং চীনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা এবং তাদের বিভিন্ন সীমান্ত সংঘাত, সেই প্রশ্নে তাদের মধ্যকার সম্ভাব্য ভবিষ্যতে যদি এইখানে আপনার সামরিক সরঞ্জামাদি এখানে পরিবহন হয়, তাহলে এইটা বাংলাদেশের এই ভূমিটি একটা উভয় দেশের সংঘাতের মধ্যে পড়ে যাবে। কাজেই বহু রকম যে যাকে বলে নিরাপত্তাগত জায়গা আছে, সেই সমস্ত বিবেচনায় বাংলাদেশ এই মানে কানেক্টিভিটির কোন জায়গাটা আসলে কানেক্টিভিটি হিসেবে আছে, এটা ভারতের নিরাপত্তাগত প্রশ্নে তাদের যে চাহিদা সেগুলো তারা পূরণ করছেন, ভারত সেগুলো চাইতেই পারে, কিন্তু বাংলাদেশ সরকার কোন বিবেচনার ভিত্তিতে দিচ্ছেন, দেশের কি লাভ সেটা কিন্তু নাই। আমাদের একটি প্রশ্ন আলোচিত হবে না, ভারতের চাওয়াগুলো সব পূরণ হবে এবং সেইখানেই বিনিময়ের প্রশ্নটা আসে যে বিনিময়টা আসলে কিভাবে হবে। আপনি যখন স্যাটেলাইটের কথা, যৌথ স্যাটেলাইট কেন হবে? এটা আমাকে কোন বাংলাদেশের সেখানে যৌথ স্যাটেলাইটের মধ্যে দিয়ে কি ধরনের অর্জন আছে? আমরা আমাদের স্যাটেলাইট করব, আমরা আমাদের তথ্য সংগ্রহ করব, কিন্তু এই যে স্যাটেলাইট সংক্রান্ত চুক্তিটা হচ্ছে, এটাও ভারতের নিরাপত্তাগত চাহিদা। সেই চাহিদা আপনি পূরণ করছেন বাংলাদেশের কোন স্বার্থের জায়গা একটা অক্ষর বলতে না পেরে। বারে বারে বিএনপি কি করেছে, বারে বারে অতীতে কি হয়েছে, ওই অতীতের কথা না বলে এক লাইনও অগ্রসর হতে আমরা সরকারি দলের লোকজনকে দেখতে পাই। আমরা একটা বিরতিতে যাব, কিন্তু তার আগে জুনায়েদ সাকি, আপনার দুটো লাইন আমি একটু পরিষ্কার হতে চাই। রেজাউল হক, আপনি আমাদের সাথে আছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা এই যে করিডোর আর ট্রানজিট এই দুটোর মধ্যে সেন্সিটাইজ করছি শব্দ দুটোর মধ্যে, এটি সম্পর্কে আপনার মন্তব্য একেবারে ছোট করে, আমরা বিরতিতে যাব, তার আগে একটু শুনে নিব। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এর আগে আমরা যে সকল ট্রানজিটগুলো বা ট্রান্সশিপমেন্ট যাদেরকে দিয়েছি তার পরিষ্কার কোনো হিসাব কি আমাদের কাছে আছে? কত টাকা আমরা লাভবান হয়েছি? না, সেটাই। আমরা এর আগে ভারতকে যে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট ট্রান্সশিপমেন্ট করিডোর যাই বলেন একটা দিয়েছি, সেটা থেকে আমরা যে খুব বেশি লাভবান হয়েছি সেরকম কোনো হিসাব আমাদের কাছে নাই। খুব বেশি লাভবান আমরা হই নাই। এটার কারণ আমি মনে করি যে আমাদের বার্গেন করার বা নেগোসিয়েট করার মতো সামর্থ্য ভারতের তুলনায় অনেক কম। এখন যে রেলের করিডোর বলি বা ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট যেটাই বলি, এক্ষেত্রেও আমরা যদি এটা শেষ পর্যন্ত এটা চুক্তি হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের স্বার্থ অর্থনৈতিকভাবে আমরা যেন লাভবান হতে পারি সেই বিষয়টি এনশিওর করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সামরিক সরঞ্জাম পরিবহন করতে পারে ভারত, একটু আগে জুনায়েদ সাকিও বললেন, এরকম একটা আশঙ্কা অনেকের মধ্যে আছে। কোনো চুক্তি যদি হয় তাহলে অবশ্যই একটা ক্লজ সেখানে থাকতে হবে যে এই যে রেল যোগাযোগ, এই রেলের যোগাযোগের মাধ্যমে কোনো সামরিক সরঞ্জাম পরিবহন করা যাবে না। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং অর্থনৈতিক যে টোল বলেন, ফিস বলেন, পরিবহন কস্ট বলেন, বা আমাদের রেল লাইন ব্যবহারের জন্য একটা ভালো রকমের একটা ফি আমাদের নির্ধারণ করতে হবে। এবং যেটি নিয়ে আগে থেকে কিন্তু হতাশা সকলের মধ্যে রয়েছে যে আমরা আগের করিডোরগুলো থেকে ট্রানজিট থেকে আমরা তেমনটা লাভবান হইনি, এবং সেটি নিয়ে কিন্তু পরিষ্কার কোনো ধারণাও এখন পর্যন্ত নেই। ভারত সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এবং কি দিলাম আর কি পেলাম তা নিয়ে আমিনুল ইসলাম, ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা যেই প্রসঙ্গে বিরতির আগে কথা বলছিলাম, সেখানে যদি আমরা বর্তমান হিসাবটি দেখি যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশে প্রতি টন প্রতি হিসেবে ট্রানজিট ফি বা মাসুল দিতে হয় মাত্র 300 টাকা। আমরা যদি এই হিসাবে মাসুল নেই, এটিকে কি আপনি লাভজনক মনে করেন? এবং পরবর্তীতে যেই ট্রানজিটের কথা আমরা বলছি সেটি যদি এই হিসাবে হয়ে থাকে সেটি কি লাভজনক হবে, না কত হলে লাভজনক হবে? না, ট্রানজিটের ক্ষেত্রে টোল নেওয়ার যেটা হিসাব আপনি দিলেন, এটা আমি আসলে এক্সপার্ট না যে আমি বলতে পারবো যে কত টাকা টোল হলে সেটা আমাদের জন্য ভায়াবল অথবা কত টাকা হলে নয়। এটা আমি যে বিষয়টা জানি না সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বাট আমি একটা বিষয় নিশ্চিত হতে চাই যে ওরা যে আমাদের রাস্তা ইউজ করবে, এবং সে কারণে আমাদের উচিত যে আমাদের সর্বোচ্চটা আদায় করে নাও। এটা নিয়ে আমার কোনো ধরনের কনফিউশন। এবং আমি বঙ্গবন্ধু কন্যাকে যেভাবে চিনি, শুধু একজন রাজনৈতিক বা আমার দলের নেত্রী হিসাবে না, তার মধ্যে যে দৃঢ় চেতা মানসিকতা আমরা দেখেছি, তাতে আমি নিশ্চিত করে বলতে পারি দেশের স্বার্থ হানি হয় তেমন কোনো কাজ তিনি করবেন। 2010 সালে আমরা যে ট্রানজিট চুক্তি সই করেছিলাম, সেই ট্রানজিট চুক্তির মাধ্যমেই তো এই 300 টাকা হচ্ছে প্রতি টন মানে মাসুল, এবং যেটিকে মোটেও লাভজনক বলছে না অর্থনীতিবিদরা। তাহলে কি বলবেন? সেটা আমি তো বললাম, সেটা যদি
লাভজনক মানে চুক্তিটা আমি এটা দেখিনি যে এটা কতদিনের জন্য এই চুক্তি হবে, নাকি ফর এভার 300 টাকা হবে, নাকি এটা পরবর্তীতে বাড়বে। নিশ্চয়ই চুক্তির মধ্যে বিষয়গুলো থাকে, এমন না যে এটা সারা জীবন এই রেঞ্জের হবে তা না, এটা বাড়তেও পারে। বাট এই জায়গাটায় আমি মনে করি ওরা ট্রানজিট ইউজ করবে, আমরা তাদের ট্রানজিট ইউজ করব, এটা হচ্ছে বর্তমান বিশ্ব সভ্যতার একটা লেটেস্ট মানে রাজনৈতিক বাস্তবতা। তো সেই জায়গায় অবশ্যই আমাকে এনশিওর করতে হবে যে কি কোনটা হলে আমার দেশের সর্বোচ্চ স্বার্থটা সংরক্ষিত হবে। আমি একটু আপনাকে হেল্প করি যে আমরা তাদের ট্রানজিট ইউজ করব, সেটা হচ্ছে যে আমরা নেপাল থেকে জলবিদ্যুৎ নিয়ে আসব ভারতের ভেতর দিয়ে। হ্যাঁ, কিন্তু আর কি সুবিধা এর বিনিময়ে আমরা পাবো? দেখুন, আমরা তো ভারতের সাথে আমাদের মানে কি বলবো আপনাকে, মানে রাজনৈতিক অথবা আমাদের ডিপ্লোমেসির, স্মার্ট ডিপ্লোমেসির কারণে যে আপনি সবকিছু বাদ দেন, যে 68 বছরের যেটা ছিটমহল সমস্যা ছিল, তো সেটা তো বঙ্গবন্ধু কন্যার পক্ষেই সমাধান করা সম্ভব হয়েছে। তাহলে এইটার চেয়ে বড় স্বার্থ আর কি হতে পারে? আমরা যদি ভারতের কাছে আমাদের স্বার্থ বিকিয়ে দিতাম, আমি বুঝি না যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নেতারা এটা বুঝে না কেন। তাহলে আমরা কেন সমুদ্র সীমার জন্য আন্তর্জাতিক আদালতে গেলাম? আমরা তো বিষয়টা নিয়ে চুপ থাকতে পারতাম, কিন্তু আমরা তো আমাদের স্বার্থকে বিলিয়ে দিলে অবশ্যই আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা সমুদ্র জয় করার বা সমুদ্র সীমা নিশ্চিত করার বিষয়টা আমরা করতাম না। তো আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, আপনি দেখবেন যে ভারতের সাথে বাংলাদেশের যতগুলো অমীমাংসিত সমস্যা ছিল সবকিছু সমাধান হয়েছে আওয়ামী লীগের আমলে। এখন যেটি আছে সর্বশেষ যেটা আমাদের সমস্যা, 54টি অভিন্ন নদীর পানির হিসাব এবং তিস্তা, সে ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক যে সফরটা করে এসছেন, সেখানে স্পষ্টভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে ভারত থেকে একটা বিশেষজ্ঞ টিম এখানে আসবে এবং নেত্রী বলেছেন উনি সেটা নিয়ে দেখবেন। কিন্তু আসলে কেন্দ্র রাজ্য তো এতে দ্বিমত জানিয়েছে, এটির কি আসলে আপনি কোনো হোপ দেখেন রাজ্যের সমর্থন ছাড়া? শেষ করি তাহলে কথাটা হবে না। একই সাথে তিনি এটাও বলেছেন আমরা এট দ্য সেম টাইম আমরা চায়নার সাথে কথা বলবো। এই দুইটার সাথে কথা বলে যাদের মাধ্যমে এটি করলে আমাদের দেশের অধিকতর স্বার্থ সংরক্ষিত হবে সেটাই আমরা করব। আচ্ছা, এর চেয়ে বেশি দেশপ্রেম বা দেশের জন্য কমিটমেন্ট একজন রাজনৈতিক নেতার আর কি হতে পারে? আচ্ছা, আমরা একটু জুনায়েদ সাকির কাছ থেকে শুনি। জুনায়েদ সাকি, উনি বলছেন যে এর চেয়ে বেশি দেশপ্রেম আসলে একজন রাজনৈতিক নেতার হতে পারে না। আপনার কি দ্বিমত আছে এতে? পুরো বক্তব্যটা একটা অলংকারিক বক্তব্য, অর্থাৎ গায়ের জোরে কিছু কথা বলা, আমরা দেশপ্রেম দেখাচ্ছি, কিন্তু বাস্তবতা একটি কথাও বাংলাদেশের পক্ষে কি দাঁড়াচ্ছে। এই যে আমরা কানেক্টিভিটির কথা বলছি, যে বাংলাদেশ একইভাবে ভারতের ভূমি ব্যবহার করে অন্যত্র যে কানেক্টিভিটি অন্যান্য দেশের সাথে, সেটা দক্ষিণ এবং চীন কিংবা পার্শ্ববর্তী সমস্ত দেশে, সেইটার জায়গায় যাওয়ার মতো কোনো 1 ইঞ্চি অগ্রসরতা এর মধ্যে কোথাও বাংলাদেশ পেয়েছে? পায়নি। তাহলে এই এমনকি ওই বিদ্যুৎ আনার জন্য বাংলাদেশ এখন পর্যন্ত সেই জায়গাটা পাচ্ছে না। উল্টো আপনি বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিচ্ছেন, যেখানে টোল নেয়ার ক্ষেত্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর লজ্জা লাগে যে টোল চাইবো কি করে আমরা, কারণ আমরা এতটাই ওই ভারত যেহেতু আমাদের 71 সালে সহযোগিতা করেছে, সেটার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের বোধটাই ওনারা ছেড়ে দিয়েছেন, রাষ্ট্রের স্বার্থ রক্ষা করাটা ছেড়ে দিয়েছেন। এই চুক্তি ভারত আর বাংলাদেশের সাথে না ভারত আর আওয়ামী লীগের সাথে, সেইটা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে তিস্তার পানি নিয়ে উনি বললেন যে একটা ভারতের টিম আসবে। আরে তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে আলোচনাটা কোথায়? আমরা তিস্তা প্রকল্প করব কি করবো না এটা আমাদের বিষয়, তিস্তা প্রকল্পে আমরা কিভাবে পানি রক্ষা করব, পানির ব্যবহার করবো সেটা আমাদের বিষয়, কিন্তু আগে তিস্তার পানির ন্যায্য মানে বন্টনটা হতে হবে। সেই বন্টন প্রশ্নে আলোচনা ছেড়ে দিয়ে এখন আমাদের প্রকল্পে ভারত আসবে তার নিরাপত্তাগত স্বার্থে, সেইটাকে উনি ফ্যাসিলিটেট করছেন মাত্র। কাজে এই প্রশ্নগুলোর দিকে তাকালে, কিংবা ধরুন আপনি এই যে কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা, সামরিক অস্ত্র সরঞ্জাম এবং সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়ে যে সমঝোতা স্মারক, এগুলোর অর্থ কি? বাংলাদেশের জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে ভারতের যে অংশগ্রহণ, এগুলোর অর্থ কি? মানে অর্থাৎ আমাদের রাষ্ট্র পরিচালনার যতগুলো নার্ভ পয়েন্ট আছে, সবগুলো জায়গায় দেখা যাচ্ছে ভারত তার যে চাহিদা, সেই চাহিদাগুলোকে মানে এখানে নানান ভাবে চুক্তির আকারে হচ্ছে, বাংলাদেশ তার প্রসঙ্গই তুলতে পারছে না। বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলা হচ্ছে, তো অথচ নন ট্যারিফ ব্যারিয়ার এইটুকু ছাড় ভারত দিতে পারছে না, যেটার কারণে বাংলাদেশ বিপুল পরিমাণে এই বাণিজ্য ঘাটতির মধ্যে রয়ে গেছে। কাজে এই প্রশ্নগুলোর দিকে যদি আমরা তাকাই, আমাদের সমুদ্রে
ভারত অবাধে বিচরণ করবে, এই সমঝোতা স্মারক হয়েছে। না, আমাদের অবাধে কি বিচরণ বলে যে করবে ব্লু এই ইকোনমি, সমঝোতা, মানে দুই দেশ একসাথে কাজ করবে, অবাধে বিচরণ করবে এমন সমঝোতা স্মারকে নেই। আমি এগুলো পয়েন্ট টু পয়েন্ট পড়েছি সেখানে। এবং আপনি আরেকটি যেটি বলছিলেন, আমি আপনাকে মানে ডিফেন্স করছি না, কিন্তু আপনি যেটি বলছিলেন যে নেপাল থেকে বিদ্যুৎ, আর আরেকটি হচ্ছে ভুটান এবং নেপালের সাথে সরাসরি সড়ক যোগাযোগের বিষয়ে কথা অলরেডি হয়েছে, এই আলোচনা এসেছে সেখানে, যদিও সেটি এমওইউ এর ভেতরে নেই। আমাদের সাথে রেজাউনুল হক, আপনার কাছ থেকে সর্বশেষ বক্তব্য শুনতে চাই। আমরা আমাদের নিজেদের স্বার্থ আসলে কতটুকু দেখতে পারি, বিগত চুক্তিগুলোতে আমরা কতটুকু দেখতে পেরেছি, আর সামনের দিনে আমাদের আসলে কি করার রয়েছে? সামনে চীন সফর রয়েছে, আমরা ভারত কার্ডকে ব্যবহার করব শুধু, নাকি নিজের স্বার্থ দেখব? না, দেখো, প্রথমত বলতে চাই যে দেশ বিক্রির কথা যেটা বলা হয় সেটি আসলে অনেক পুরনো খেলা। এটা আমি মনে করি যে এটা পুরোপুরি রাজনৈতিক একটা বক্তব্য। একটু আগে আপনি আলোচনা করছিলেন, আমিনুল ইসলাম বলছিলেন যে ভারতের সঙ্গে আমাদের ইতিমধ্যে কি অর্জন হয়েছে। এটাও আমাদের একটু স্মরণ করা দরকার যে ল্যান্ড বাউন্ডারি ডিমার্কেশনটা সম্পন্ন হয়েছে, ছিটমহল বিনিময় হয়েছে, এবং এই ল্যান্ড বাউন্ডারি ডিমার্কেশন করতে গিয়ে ভারতের অংশের কিছু অংশ ল্যান্ড কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়েছি, যেটি কিন্তু বাংলাদেশের অংশ যদি একটু ভারত পেত তাহলে কিন্তু যে পরিমাণ হইচই হইতো, ভারতের যে কিছু ল্যান্ড আমরা পেলাম সেরকম কথাবার্তা কিন্তু খুব একটা আসে না বা বলা হয় না বা স্বীকার করা হয় না। ভারত বোধহয় আমাদের বেঁচে তবে দিয়েছে, আমি বুঝছেন? আমি অবশ্যই বলবো যে এইবার যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পরে যে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যে প্রেস ব্রিফিং করলেন, সেখানে কিন্তু তিনি নেপাল থেকে বিদ্যুৎ আনার ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করা বা ভারতের ভূমি ব্যবহার করার কথা কিন্তু নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, নিজেই বলেছেন। এটা একটা অগ্রগতি আমার কাছে মনে হয়। আমরা এই কানেক্টিভিটির মধ্যে দিয়ে যদি নেপাল এবং ভুটানের সঙ্গে বাণিজ্য ওটা বাড়াতে পারি, সেই সুযোগ কিন্তু এখন ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে বলে আমার কাছে মনে হয়। তবে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে রেল ট্রানজিট বা রেল করিডোর। আমি আবারও বলবো যে এখানে অবশ্যই আমাদেরকে সেই মুন্সিয়ানা দেখাতে হবে, যেটা আমরা পণ্য পরিবহনের ক্ষেত্রে যে ট্রানজিট দিয়েছি সেখানে দেখাতে পারি নাই। এইখানে টোল বলেন, মাসুল বলেন, যেটাই বলেন, এটা যেন আমাদের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হয়, আমরা যেন উপকৃত হই, সেটি দেখতে হবে। এবং সামরিক সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রে যে একটা আমাদেরকে আরো, বিধিনিষেধ আরোপ করা, সেটি থাকতে হবে অর্থাৎ অবশ্যই। কি পণ্য এটা- পরিবহন করা যাবে তার একটি সুস্পষ্ট তালিকা। এবং আরো বেশি জনগণের মধ্যে কনফিউশন তৈরি হয় যখন কিনা এই চুক্তির ভেতরে কি রয়েছে বা তালিকার ভেতরে কি রয়েছে সেগুলো প্রকাশ করা হয় না। এগুলো প্রকাশ্যে আসা এটি খুবই জরুরি। রেজাউনুল হক, আমিনুল ইসলাম এবং জোনায়েদ স্যারকে, তিনজনকে ধন্যবাদ জানাই আমাদের সাথে একাত্তর সংযোগে থাকার জন্য। দর্শক, আপনি প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না, বন্ধু পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ ভারত আমাদের প্রতিবেশী, আমরা সেই প্রতিবেশীকে কখনোই দূরে ঠেলতে পারবো না। আর সকলের সঙ্গে বন্ধুত্ব, সে তো আমাদের পররাষ্ট্র নীতির মধ্যেই রয়েছে। তাই বুঝে শুনে নিজের স্বার্থ রেখে সমঝোতা করে, অথবা কখনো বা নিজের আগ্রহের কথা সামনে জানিয়ে যে কূটনীতি চলে দুই দেশের মধ্যে, সেটি নিয়েই নানা রকম রাজনীতি হয়। আর সে প্রসঙ্গেই বারবার আলোচনায় ফিরি আমরা।